আমাদের আমি যেসব জায়গায় বেড়ে উঠেছি, আহ, মহারাজপুর গ্রামের পাশেই আমাদের এই গোয়ালপ্রাণী সেতুটি আছে। তো এই গোয়ালপ্রাণী সেতুর সঙ্গে অনেক কিছু মানে জীবনবোধের যে একটা কন্ট্রাডিকশন কানেকশন আছে আমি খুঁজে পেয়েছি। সাধক হওয়া নাকি শুধুমাত্র আবেগের বসে লেখা, কোনটাকে এগিয়ে রাখো? মানে কবি যে আসলে আবশ্যক কোনটাকে এগিয়ে রাখছে? হ্যাঁ, আসলে আমার যেটুকু এতদিনের অভিজ্ঞতা বা লেখা থেকে বোধ তৈরি হয়েছে সেটা কবিতা জীবনবোধ থেকে যতদিন আসবে আমি সেটাকে ধারাবাহিকতা হিসেবে রেখে যাব। নমস্কার, ফেসবুক ফ্রেন্ডের সমস্ত বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা পেয়েছি মালদা মেডিকেল কলেজের বিশিষ্ট রেডিওথেরাপিস্ট এবং তরুণ কবি কবি জয়া বসাককে অনেক অনেক শুভেচ্ছা আমার ফেসবুকে। তার সাথে আমরা আজ কবিতা নিয়ে অনেক কথা বলবো এবং তার যে কবিতার বই সে সম্পর্কেও আমরা অনেক আলোচনা করব। তা প্রথমেই প্রশ্ন থাকবে যে প্রথম দশকের কবি বা শূন্য দশকের যে কবি, তাদের কবিতা আমরা পড়ি, কবিতার মধ্যে যে অবয়বের পরিবর্তন ঘটেছে, কবিতা সংক্ষিপ্ত ধর্মী হয়েছে এবং তোমার কবিতাও আমরা দেখেছি অনেক সংক্ষিপ্ত ধর্মী। তো কবিতার এই যে কবিতায় কখন মনে হলো যে এই নিজস্ব পেশাগত দিক ছেড়ে এই কবিতায় আসা, ঠিক কখন থেকে মনে হয়েছিল যে কবিতা আমার ভিতর থেকে বেরিয়ে আসছে? আমি যখন মেডিকেল কলেজে পড়াশুনো করতে যাই তখন আমি একটা বাড়িতে থাকতাম, সেটা একদম ছাদের ওপর নির্জন, পাশ পাশ থেকেই পাহাড় দেখা যেত। তো আমি রাতে অফিস থেকে ফিরে এসে যখন আমি সেই সব দিকে তাকাতাম তখন আমার মনে একটা মানে কবিতার বোধ তৈরি হওয়াটা শুরু হলো। তখন থেকেই আমার ভেতরে মানে যেটা আসছে সেটা কবিতা বোধের জন্ম। অসম্ভব বৈপরীত্য একটা জিনিস। একদিকে পেশাগত জীবনে মানুষের দুঃখ যন্ত্রণা, তার প্রতিনিয়ত একটা ছবি, এবং অপরদিকে এসে এই যে প্রকৃতির মধ্যে নিজের একটা নিজেকে ভিতরে যাওয়া, সেখান থেকে একটা প্রশান্তি, এভাবেই কবিতায় আসা, তাই তো? হ্যাঁ, এবং অবশ্যই। তোমার যে প্রথম কাব্যগ্রন্থ এই গোয়াল ফ্লানি সেতু আমাদের হাতে আছে, অত্যন্ত ভালো একটা কবিতার বই। কবিতায় বইয়ের নামকরণের ক্ষেত্রে আমি বলি যে নামকরণটা একটা অসাধারণ, গোয়াল ফ্লানি সেতু। এই নামকরণের ব্যাপারে যদি কিছু বলা হয় যে কোথা থেকে এই নামকরণটা পাওয়া গেল? আমাদের আমি যেসব জায়গায় বেড়ে উঠেছি, আহ, মহারাজপুর গ্রামের পাশেই আমাদের এই গোয়ালপ্রাণী সেতুটি আছে। তো এই গোয়ালপ্রাণী সেতুর সঙ্গে অনেক কিছু মানে জীবনবোধের যে একটা কন্ট্রাডিকশন কানেকশন আছে আমি খুঁজে পেয়েছি। সেই জন্য আমার মনে হয়েছে যে প্রথম বই আঞ্চলিক ভাবে আমাদের সেতুটাকেই উঠিয়ে আনা উচিত। তো সেই জন্য আমি এই বইটির নামকরণ রেখেছি। অসম্ভব তাৎপর্যপূর্ণ। আর সেতু তো মানুষের মধ্যে একটা যোগাযোগের সূত্র, সেখানে যেমন পেশাগতভাবে আমরা যে কথা বললাম, বা মানুষের মধ্যে একটা সেতু, সেখানে কবিতার প্রথম সেতু হিসাবে হয়তো গোয়ালফানি সেতু একটা থেকে যাবে। আহ, একটা কথা, কবিতা আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে কবিতা লিখতে পারে অনেকে বা লেখা যায়, হুম, কিন্তু সেটাকে কন্টিনিউভাবে হুম, বা চালিয়ে যাওয়া কিন্তু খুব কম জনের। এই যে কবিতার মধ্যে থেকে কবিতার সাধক হওয়া, হুম। সেটা কি প্রাণিত করে? মানে সাধক হওয়া নাকি শুধুমাত্র আবেগের বসে লেখা, কোনটাকে এগিয়ে রাখো? মানে কবি যে আসলে আবশ্যক কোনটাকে এগিয়ে রাখছে? হ্যাঁ, আসলে আমার যেটুকু এতদিনের অভিজ্ঞতা বা লেখা থেকে বোধ তৈরি হয়েছে সেটা কবিতা জীবনবোধ থেকে যতদিন আসবে আমি সেটাকে ধারাবাহিকতা হিসেবে রেখে যাব। যেটা মানে ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত কবিতা বোধ যেটা আমাকে টেনে নিয়ে আসে, যেটা আমাকে লেখাবে, আমি ততদিন পর্যন্ত একে ধারণ করে যাব। এইটুকুই সেখান থেকেই আমার মনে হয় যে ধারাবাহিকতাটা সেখান থেকে আসবে আর কি। আমরাও চাইবো ওই একের পর এক সমস্ত কাব্যগ্রন্থ লেখা আসতে থাকুক। আমরা যদি গোয়ালফ্লানি সেতু হুম, এই কবিতাতে যাই, কি অসম্ভব একটা ভালো কবিতা। আহ, একটু যদি আমরা কবির কাছ থেকে একটু জেনে হ্যাঁ। নিই গোয়ালফ্লানি সেতু কয়েকটা লাইন। গোয়ালফ্লানি সেতু একটি দেহের মধ্যিখান দিয়ে ক্রমশ আরেকটি আদর চলে গেছে বহুদূরের পথ চেয়ে, তাকে সে চিনতে পারেনি। অভিযোগ ওঠে শত শতবার, ভালোবাসা জাগেনি বলে
সেতু বাঁধার কাজ শেষবার, বয়ে গেছে পার হয়ে সেতু, পাথরকুচির রস জল, তিস্তা জীবন, ডিঙ্গিয়ে গোয়ালফ্লানি সেতুর চোখের কাজল, ভেসে ওঠে, ভেসে যায়। একটি দেহের ভেতর দিয়ে চিরে গেলে ব্যথাদের রাজহাঁসেদের দল। অসম্ভব লাইন, সেই শেষ লাইনটাতে আমি আসবো। একেবারে একটি দেহের ভিতর চিরে ব্যথাদের রাজহাঁসের দল, যেমন একদিকে মর্মব্যথা আছে, রাজহাঁস। কবির মানে কি থেকে এই ভিতরের একেবারে শেষ এত প্রাণবন্ত একটা লাইন উঠে আসে? আসলে সেই সেতুটির ওপর আমি একদিন সকালে আমি হাঁটছিলাম এবং সেই রাজহাঁসেদের দল সেই জলটাকে গভীরভাবে চিরে যে তারা যাচ্ছিল কোনো একটা গন্তব্যস্থলের দিকে, বা তাদের সত্যিই গন্তব্যস্থল নেই, তো আমরা সেটা মানে সেটা একটা কতটা তাৎপর্যপূর্ণ আমাদের জীবনে, যে আমরা কোথায় বয়ে যাচ্ছি অথবা কোথায় বইতে চাইছি, সেটা আমাদের ডেস্টিনিটা জানা নেই, তারপরেও আমরা বইছি। এই যে সেতুটির জলের ভেতর দিয়ে একটা রাজহাঁসের মানে চিরে যাচ্ছে, সেটা ব্যথা হোক, সেটা সুখ হোক, শান্তি হোক, এই যে তারা বয়ে চলেছে সেই জলের ভেতর দিয়ে, সেইটাই আর কি এই লাইনের মধ্যে উঠে এসছে। আর আমাদের জীবনের তো কোনো ডেস্টিনেশন আমরা জানি না, শুধুমাত্র এই জীবন সাগরে আমরা এসেছি এবং প্রতিদিন আমরা সেখান থেকে ডুব দিয়ে, আমরা চাইবো কবি সেখান থেকে ডুব দিয়ে নিত্য নতুন তার শব্দমালা দিয়ে সাজিয়ে তুলুক নতুন নতুন সম্ভার। তো সেরকমই একটা কবিতা যেখানে আমরা ডুব দিয়েছি, ডুব। আর তার শেষ কয়েকটা লাইন যদি আমি পড়ি, মরুভূমির হাওয়ার মতো একবার ডুব দিলে পরমেশ্বর মুক্তি পাবে, কিন্তু দেহে না। তুমি স্নানের পর এসো, খুঁজে পাবে ডুব বৃত্তান্ত, কারো বা খসে পড়া শ্বাস তারার ঘর, শিখে যাবে এক দীর্ঘ মহাস্নান। কিভাবে ডুব, মানে এই ডুবের এই যে তাৎপর্য, সেটা যদি একটু বলা হয় আমার ফেসবুকের বন্ধুদের। আচ্ছা, এই ডুব আসলে এইটা যেভাবে আমার ভেতরে এসছে, এই কবিতাটি অটোমেটিক মানে আমার ভেতর দিয়ে এই বোধটা তৈরি হয়েছে যে আমাদের যে দীর্ঘ মহাস্নান জীবনের, সেইটির ভেতর আমরা কি সত্যি সেই ডুব দিলে ডুব থেকে পরিত্রাণ পাই উঠে, সেটা কতটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সেই যে মহাস্নান আমরা আসলেই মুক্তি পাই বা না পাই, এই যে আমাদের একটা ভেতরের মধ্যে দোলাচল চলে, সেটা থেকে আমার এই ডুব কবিতাটি অসম্ভব ভালো। এরপর আমরা অন্যদিকে যাব, গোয়ালফ্লানি সেতু অত্যন্ত ভালো একটা কবিতার বই, মানে দ্বিতীয় কাব্যগ্রন্থ কখন আসছে? আসলে এটা তো দর্শক, কবিতা তো কখনো বলা যায় না যে আজ হলে কালকে চলে আসবে, কবিতা একটা দীর্ঘ মেয়াদি একটা সাধনার ব্যাপার, এবং সেই সাধনায় যেহেতু রত আছো, তো আমরা হয়তো আশা করতেই পারি যে নেক্সট কাব্যগ্রন্থ, সেই ব্যাপারে কি কোনো ভাবনা চিন্তা? হ্যাঁ, অবশ্যই। মানে কবিতা তো মানে আমি লিখছি না, আমাকে কবিতা নিয়ে দাঁড় করিয়ে আসছে, তো সেখান থেকে 2-3টে পাণ্ডুলিপি বর্তমানে আছে, একটার প্রকাশের দিকে, তো এখনো সেরকম কিছু হয়নি, তো সেইটির মানে পথে আছে, তো এখনো সেইভাবে বলা যাচ্ছে না। আবার কবিতার কথা যদি আসি, যে কবিতা কে কোনটা ভালো বা কবিকে ভালো, এটা তো কোনো রকম প্রশ্ন হয় না, সবাই নিজস্ব জায়গা থেকে একটা দুর্দান্ত ভাবে সেগুলো লেখার চেষ্টা করে। তো ব্যক্তি মানে কবি জোয়া বসাককে কোন কবি প্রাণিত করে, যার কবিতার মধ্যে থেকে নিজেকে প্রাণ খুঁজে পাওয়া যায়? কবি বিনয় মজুমদার আমার একদম মানে অত্যন্ত প্রিয় কবি, অত্যন্ত প্রিয়, এবং তারপরেই আমি রাখবো জীবন দাসকে। এই দুজন আমার জীবনের ভাবনার সঙ্গে, খেয়ালের সঙ্গে, সমস্ত কিছুর সঙ্গে যেন মিশে আছে। তো এই দুজনের যে লেখা, এই দুজনের যে মানে ভাবনার একটা জায়গা, একটা স্তর, একটা আলাদা একটা বৈশিষ্ট্য, সেটা আমাকে ভীষণভাবে মানে প্রেরণা দেয়। সেই জায়গা থেকে আমি এই দুজনকে মানে আমার অনেকটা ভালো লাগার জায়গা, সেখান থেকে ভালো লাগার জায়গার সৃষ্টি হয়েছে। যে কোথায় আসবো এরপর, যে বর্তমান 00 দশক বা প্রথম দশকের কবিতা অনেকেই লিখছেন, এবং সমসাময়িক যারা কবি, তাদের মধ্যে থেকে কার কবিতা মানে খুবই ভালো লাগে? সবাই তো নিজস্ব জায়গা থেকে লিখছে এবং সবাই খুব ভালো লিখছে, তো সেরকম কোনো ভালো লাগার কবি? আসলে সবার তো একটা নিজস্বতা বৈশিষ্ট্য থাকে, তো সেখান থেকে সবারই কবিতা পড়া হয়, তো সেরকম আলাদাভাবে নাম করছি না, কিন্তু সবার কবিতাই আমি পড়ি।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা সময় দেওয়ার জন্য। আহ, অনেক ভালো থেকো আর আগামী বইয়ের অপেক্ষায় রইলাম। অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার।